আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা ইউপির আজমগড়ের ছোট্ট একটা গ্রামটার নাম রামপুরা। রামপুরাতে একটা চাষি ফ্যামিলি থাকতো। ফ্যামিলির 4 ভাই। বাবা মা মারা যাওয়ার পরে সম্পত্তি ভাগাভাগি হয়। 3 ভাই তারা আগে যে পাকা বাড়িটাতে থাকতো সেটা ভাগ করার পরে 3 ভাই নিয়ে নেয়। সবথেকে ছোট ভাই যার নাম ইরফান, সে শান্ত ভদ্র, দাদাদের উপরে কোনো কথা বলে না। তাকে দেওয়া হয়েছিল গ্রামের বাইরে তাদের একটা জমি, আর জমি দেখাশোনা করার জন্য একটা কাঁচা বাড়ি, টিনের চাল, তো সেই রকম একটা বাড়ি তার ভাগে পড়ে। সে আগেই বলেছি সে কিছু বলতে পারতো না, তো সে দাদারা যেটা বলেছিল সেটাই মেনে নিয়েছিল। নিজের ফ্যামিলি নিয়ে, নিজের স্ত্রী সাদিয়া আর নিজের 3 ছেলে মেয়ে। সব থেকে ছোট 4 মাসের মেয়ে, তারপরে 5 বছরের একটা ছেলে আর 10 বছরের একটা মেয়ে যে ছিল সব থেকে বড়। তো এই 5 জনের সংসার। তারা গিয়ে সেই কাঁচা বাড়ি, সেই টিনের চাল দেওয়া বাড়িতে থাকতে শুরু করে। ইরফানের একজন বন্ধু, নাম আনিস, সেও একজন চাষি। প্রত্যেক দিন সকালে মাঠে কাজ করতে যাওয়ার আগে আনিস আগে ইরফানকে ডাকে। ইরফান আর সে একসাথেই নিজেদের কাজ করতে যায়, যেহেতু তাদের দুজনের জমি পাশাপাশি আর দুজন ছোটোবেলার বন্ধু। ঘটনার দিন 2024 সালের অক্টোবর মাসের কোনো একদিন সকালবেলায় আনিস চলে গেছে, বন্ধুকে ডাকছে। বাড়ির বাইরে দাঁড়িয়ে বারবার ডাকছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। আনিসের একটু অবাক লাগে। সে জানে যে ইরফানের স্ত্রী সাদিয়া একদম সকাল সকাল উঠে কাজকর্ম সারে। তো কী ব্যাপার হয়েছে, আজকে কেউ ওঠেনি কেন? তো সে যখন একটু এগিয়ে যায়, দেখে তাদের টিনের দরজা খুব মজবুত না হলেও সেটা কিন্তু রোজ বন্ধই থাকে, আজ খোলা কেন? তো সে উকি দিয়ে যখন ভেতর দিকে দেখার চেষ্টা করে, সে যেটা দেখেছিল, সে থমকে গেছিল। সে ওখানেই বসে পড়েছিল। তারপরে চিৎকার শুরু করেছিল। চেঁচামেচি শুনে লোকজন সেখানে এসে জড়ো হয়েছিল। গ্রাম প্রধানকে ডাকা হয়েছিল। গ্রাম প্রধান ব্যাপারটা দেখার পরে পুলিশ স্টেশনে খবর দিয়েছিল। পুলিশ চলে এসেছিল। এবার বলি সে ভেতরে কি দেখেছিল। সে দেখেছিল যে তার বন্ধু ইরফান, সে মারা গেছে। অন্য একটা বিছানায় পড়ে রয়েছে তার স্ত্রী, সেও মারা গেছে। আর পাশে ছোট্ট 4 মাসের যে মেয়ে, সেও আর বেঁচে নেই। আরও 2 বাচ্চা, 5 বছরের ছেলে আর 10 বছরের মেয়ে, তারাও গুরুতর আহত হয়ে সেখানেই পড়ে রয়েছে। তাদের শরীরেরও বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। তাড়াতাড়ি সেই বাচ্চা দুটোকে পুলিশ অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠায়। প্রথমে গ্রামের হসপিটালে, সেখান থেকে তাদেরকে শহরের আজমগড়ের হসপিটালে পাঠানো হয়েছিল। সেখানে তাদের ট্রিটমেন্ট চলছিল। বাচ্চা দুটোই কিন্তু তখন অজ্ঞান ছিল। এবার পুলিশ চারিদিকটা তদন্ত করে বোঝার চেষ্টা করছিল যে এই ঘটনা কে ঘটিয়েছে। রাত্রেবেলায় ঘটিয়েছে এটা তো বোঝাই যাচ্ছিল। আর বাড়িতে কোনো লুটপাট হওয়ার সম্ভাবনা নেই। একটা গরিব ফ্যামিলি। প্রথম নজরে পুলিশের মনে হয়েছিল, যেমনটা প্রায়ই দেখা যায়, সাদিয়ার নিশ্চয় কোনো না কোনো বাইরের কারোর সাথে সম্পর্ক ছিল। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের জন্য এই ঘটনা ঘটেছে। এবার সাদিয়ার ব্যাপারে সবার কাছে জিজ্ঞাসাবাদ হয়, এমনকি সাদিয়ার যে বাপের বাড়ির গ্রাম সেখানেও জিজ্ঞাসাবাদ হয়। পুলিশ জানতে পেরেছিল যে সাদিয়া একদম সাদাসিধে সাধারণ একটা গৃহবধূ। এমনকি সে ফোনও ইউজ করে না। সে কখনো বাইরের কারোর সাথে কথা বলে না বললেই চলে। সে নিজের বাচ্চাদেরকে নিয়ে, নিজের হাজব্যান্ডকে নিয়ে, নিজের বাড়ির কাজ নিয়েই ব্যস্ত থাকে। তার বিয়ের বাইরে কোনো সম্পর্ক থাকার কোনো সম্ভাবনা নেই। এবার পুলিশ নিজের তদন্তের দিকটা পাল্টায় যে কী হতে পারে। ততক্ষণে কিন্তু পোস্টমর্টম রিপোর্ট এসছে। পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় যে ইরফানের মাথার শিরা ছিঁড়ে সে মারা গেছে, কারণ তার মাথায় খুব জোরে আঘাত হয়েছে। তারপরে তার স্ত্রী সাদিয়া, তারও ওই একই রকমভাবে তার মাথায়ও জোরে আঘাত হয়েছে। তবে ছোট্ট যে 4 মাসের বাচ্চা, তাকে কোনো আঘাত করা হয়নি।
দম আটকে সে মারা গেছে। এবার ততক্ষণে সেই বাচ্চা দুটোর জ্ঞান ফিরেছে। 10 বছরের মেয়ে যেহেতু, সে কথা বলতে পারে, মানুষ চিনতে পারে। তার কাছে পুলিশ টিম জিজ্ঞেস করে যে সে সেই রাতে কি কি দেখেছিল বা কোনো চেনা মানুষকে দেখেছিল কিনা সেটা বলতে। সে এতটা ভয়ের মধ্যে ছিল যে সে কিছুই বলতে পারছিল না। তবে হ্যাঁ, ডাক্তার বলেছিল সেই 10 বছরের মেয়েটারও রেপ হয়েছে, তার ট্রিটমেন্ট চলছিল। সে মানুষ দেখলেই ভয় পাচ্ছিল। তার একটা এইরকম অবস্থা ছিল, সে কিচ্ছু বলার মতো অবস্থায় ছিল না। তার ট্রিটমেন্ট চলতে থাকে, এদিকে পুলিশ অন্যভাবে তদন্ত করতে থাকে। পুলিশ এবার বোঝার চেষ্টা করছিল যে ওই এরিয়া যেখানটাতে ইরফানের বাড়ি, সেই সেম লোকেশনে আর কোন কোন ফোন সেই রাত্রে অ্যাক্টিভ ছিল সেটা দেখতে। পুলিশ বেশ কয়েকটা নম্বর পেয়েছিল যেটা ওই রাত্রে ওই এরিয়াতে অ্যাক্টিভ ছিল, যেটা ছিল নাসিরুদ্দিন নামের এক ওই গ্রামেরই লোকের ফোন নাম্বার, যার ফোন নাম্বারটা ওই ইরফানের বাড়ির এরিয়াতেই 3 ঘন্টা অ্যাক্টিভ ছিল সেই রাতে। নাসিরুদ্দিনকে সরাসরি গিয়ে পুলিশ ধরতে পারছিল না, কারণ যথেষ্ট ধনী ফ্যামিলির লোক সেই নাসিরুদ্দিন। তারা 2 ভাই, বড় ভাইয়ের নাম আজহারউদ্দিন, সেও গ্রাম প্রধান। এবার তাকে ধরাটা অত সহজ নয়, সেই জন্য পুলিশ একটা লোক রাখে যে নাসিরুদ্দিনের অ্যাক্টিভিটির ওপর নজর রাখবে। বেশ কয়েকদিন সেই নাসিরুদ্দিনের অ্যাক্টিভিটির ওপরে পুলিশ টিম নজর রেখে দেখতে পায় ওই নাসিরুদ্দিন প্রত্যেক দিন ইরফানের স্ত্রী আর তার ছোট্ট বাচ্চার যেখানে কবর হয়েছে সেখানে সে প্রত্যেক দিন যাচ্ছে, আর সেই কবরে কিছুক্ষণ সে বসছে, তারপরে সে আবার বাড়ি চলে আসছে। এবার পুলিশের সন্দেহ হয়েছিল যে কোনো সম্পর্ক নেই নাসিরুদ্দিনের সাথে ইরফানের বা তার স্ত্রীর, তাহলে সে তাদের কবরে প্রতিদিন যাচ্ছে কেন। তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ হয়। একটু যখন শক্তভাবে জিজ্ঞাসাবাদ হয়, তখন সে যেটা বলেছিল বা তার আগে গ্রামের কিছু লোকজনের কাছে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ হলে যেটা জানা গেছিল সেটা হচ্ছে নাসিরুদ্দিন একজন মাতাল, সব সময় নেশাগ্রস্ত হয়ে থাকে। সে ভালো বাড়ির ছেলে হলেও তার চরিত্র একদম ভালো নয়। তার অত্যাচারে তার স্ত্রী সেখান থেকে বাপের বাড়ি চলে গেছে। ওই ভদ্রলোক মাঝে মাঝেই বিভিন্ন দেহ ব্যবসায়ী মহিলাদের সাথে কানেক্টেড থাকে, সব সময় তার এটাই কাজ। সে একবার তার দাদার স্ত্রী আজহারউদ্দিনের ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করতে গিয়ে ধরা পড়েছিল, তারপর তাকে মারধর করা হয়েছিল। তারপর থেকে তার দাদার সাথে তার সম্পর্ক নেই, সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে। তার জিজ্ঞাসাবাদে পুলিশ যেটা জানতে পেরেছে সেটা হচ্ছে ইরফানের সাথে তার বিশেষ চেনা জানা নেই, কিন্তু ইরফান যখন থেকে গ্রামের বাইরে ওই ছোট্ট কাঁচা বাড়িটাতে থাকতে শুরু করেছে, রাস্তা দিয়ে যাওয়া আসার পথে সে প্রায়ই ইরফানের স্ত্রীকে দেখেছিল। ইরফানের স্ত্রীকে দেখে তার ওই ধরনের একটা বাজে ইচ্ছা মনে জেগেছিল। সেই জন্য সেই রাতে মদ খাওয়ার পর সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সোজা চলে গেছিল ইরফানের ওই ছোট্ট বাড়িতে। ইরফানের বাড়িটা তেমন মজবুত বাড়ি নয়, দরজাও খুব ভালোভাবে বন্ধ করা যায় না, তো সে দরজায় ঠেলা দিয়ে ঢুকেছিল। দরজার পাশেই ইরফানরা সুরক্ষার কথা ভেবে একটা মোটা লাঠি সব সময় রাখত, যদি কখনো দরকার পড়ে সাপ ইত্যাদি যদি মাঠের মধ্যে ঢুকে যায় ঘরে, তাহলে যাতে তারা সেটাকে মারতে পারে, সেই জন্য তারা হাতের কাছে ঠিক দরজার কাছে একটা লাঠি রাখত। তো ইরফানের বাড়িতে সেই বাজে মনের ইচ্ছা নিয়ে সে গেছিল। গিয়েই সে হাতে লাঠিটা পেয়ে প্রথমেই ইরফানকে লাঠি দিয়ে মাথায় আঘাত করতে ইরফান তক্ষুনি মারা গেছিল। ব্যাপারটা যখন ইরফানের বউ দেখেছিল, তখন ইরফানের বউকেও সে একবার আঘাত করে, তারপরে ইরফানের বউকে রেপ করেছিল, ইরফানের বউকে মেরে ফেলেছিল। তারপরে তার যে পাশে 10 বছরের মেয়ে ছিল সে তাকেও রেপ করেছিল। কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় সে কি করছে তার কিচ্ছু মনে নেই। সে কিন্তু সবাইকেই মেরে ফেলবো ভেবেছিল, কিন্তু সবাইকে আর মেরে ফেলা হয়নি। মায়ের সাথে আজহারউদ্দিনের ধস্তাধস্তিতে গায়ের ঢাকা দেওয়া কম্বলটা
সেই ছোট্ট 4 মাসের বাচ্চার নাকটা চাপা পড়েছিল, সেই বাচ্চা দম আটকে মারা গেছিল। পরে পুলিশ টিম জিজ্ঞাসাবাদের সময় নাসির উদ্দিনকে জিজ্ঞেস করেছিল যে তুমি নিজে হাতে তাদেরকে মেরে ফেলেছিলে, তারপর আবার প্রত্যেক দিন ওই কবরে যাচ্ছিলে কেন? তখন সে পুলিশ টিমকে জানায় যে সে নেশাগ্রস্ত অবস্থায় ওই বড় ভুলটা করে ফেলেছে, তার ইচ্ছা ছিল না। সেই জন্য যখন নেশা ছেড়েছিল তখন সে প্রত্যেক দিন তাদের কবরের কাছে বসে ক্ষমা প্রার্থনা করছিল। সে চাইছিল যে সে যে ভুলটা করেছে তারা যেন তাকে মাফ করে দেয়। এইভাবেই কিন্তু পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেছিল। পরবর্তীকালে সরকারি তরফ থেকে এই ফ্যামিলিটাকে, মানে ছোট বাচ্চা দুটোকে 1 লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আর বাচ্চা দুটো সরকারি হোমে আছে। দুটো বাচ্চা দুটো আলাদা আলাদা হোমে মানুষ হবে, অন্য কোনো আত্মীয়রা তাদের দায়িত্ব নেয়নি। এইভাবেই অকারণ কোনো শত্রুতা ছাড়াই ইরফানের ফ্যামিলিটাকে শেষ করে দিয়েছিল এক শয়তান। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা সত্যি ঘটনা নিয়ে।